অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকে আমরা হচ্ছে এসএসসি কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের আমরা আয়নিক যৌগ আর সমযোজী যৌগ নিয়ে আজকে মানে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন এটা নিয়ে বেশি আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব হচ্ছে মানে এই যৌগগুলোর দ্রবণীয়তা, ঠিক আছে? তো প্রথমে আমরা আয়নিক যৌগটা জানতে হবে, চিনতে হবে, আর হচ্ছে সমযোজী যৌগটা জানতে হবে, চিনতে হবে। তো আমি একটু শর্টকাট টেকনিক দিয়ে এগুলো মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে? আয়নিক যৌগের ক্ষেত্রে হচ্ছে কি ধাতু প্লাস অধাতু হতে হবে, আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি অধাতু প্লাস অধাতু। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? ধাতু কি সোডিয়াম ক্লোরাইড, এটা কি একটা আয়নিক যৌগ। সোডিয়ামটা হচ্ছে ধাতু, ক্লোরিনটা হচ্ছে কি অধাতু। এখন আমাদের ধাতু প্রথম 20টা মৌলের ক্ষেত্রে ধাতুগুলো আমরা কিভাবে মনে রাখবো, আমি একদম বেসিক টু শুরু করতেছি, ঠিক আছে? তো প্রথম ধাতুর ক্ষেত্রে আমার কি করতে হবে, মনে রাখতে হলে নামের শেষে প্রথম 20টা মৌলের ক্ষেত্রে নামের শেষে যদি আমার আম থাকে সেগুলো হচ্ছে ধাতু। আম থাকলে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল যেমন সোডিয়াম, লিথিয়াম, নামের শেষে কি আম আছে, তারপর কি ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে কি ধাতু। এভাবে আমরা ধাতু চিনি, বাট প্রথম বিষটা আমরা বাকি যা আছে আম না থাকলে সেটা অধাতু। যেমন কি ক্লোরিন, এটা একটা অধাতু। তারপর হচ্ছে কি নাইট্রোজেন, অধাতু, নামের শেষে আম নাই, ঠিক আছে? আর 20 থেকে 30 আমরা 30টা মৌল মনে রাখলেই হবে রসায়নের জন্য। যেমন কি 20টা মৌলের পরের ক্ষেত্রে সবগুলো হচ্ছে ধাতু হয়ে যাবে। ডি ব্লক মৌলগুলো আমরা হচ্ছে ধাতুই জানি, ঠিক আছে? যেমন কি স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, এগুলোর নামে শেষে আম আছে। যেমন কিছু আছে ব্যতিক্রম, কোবাল্ট, নিকেল, নামে শেষে আম নেই, তাও কিন্তু ধাতু। কারণ কি এগুলো ডি ব্লক মৌল, আমরা জানি ধাতু হবে। তো আমরা ধাতু অধাতুটা চিনলাম। তা এখন দেখা যাচ্ছে HCl, এখানে H2 অধাতু, ক্লোরিনটা অধাতু, কোন নামে শেষে আম নেই। এই প্রথম 20টা মৌলের ক্ষেত্রে HCl আছে, তাহলে এই জন্য এটা হচ্ছে অধাতু। তো এখন আজকে আমাদের কোশ্চেন হচ্ছে কি আয়নিক যৌগগুলো পানিতে দ্রবণীয় হলো, সমযোজী যৌগগুলো কেন পানিতে দ্রবণীয় নয়, ঠিক আছে, অদ্রবণীয়। তো এই জন্য আমার কিছু আজকে বেসিক জানতে হবে। তো আয়নিক যৌগগুলো হচ্ছে কি পোলার দ্রাবকে দ্রবণীয়। কোথায়? পোলার দ্রাবকে। আর এটা পোলার দ্রাবকে দ্রবণীয় নয়। যেমন অপোলার দ্রাবক কোনগুলো, যেমন কি জৈব দ্রাবক, ইথানল, অ্যালকোহল, জৈব অ্যাসিড। অপোলার দ্রাবক কোনটা? CH3 COOH, CH3 CH2OH, এগুলো অ্যালকোহল, জৈব অ্যাসিড, তারপর অ্যালকোহল, এগুলো হচ্ছে কি আমাদের অপোলার দ্রাবক। এগুলাতে সমযোজী যৌগগুলো দ্রবণীয়, কিন্তু পোলার দ্রাবকে দ্রবণীয় নয়। তো ম্যাক্সিমাম একটা কোশ্চেন আসবে, যেমন কি ধরো আয়নিক যৌগগুলো, যেমন কি সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলো, কার্বন টেট্রাক্লোরাইডটা কেন পানিতে দ্রবণীয় নয়, এই ধরনের কোশ্চেন আসবে। দেখো বোর্ড কোশ্চেন প্রতি বছর এরকম একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? তা আয়নিক সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে কি আমার আয়নিক যৌগ। আয়নিক যৌগটা হচ্ছে কি পোলার দ্রাবকে দ্রবণ। পোলার দ্রাবক কোনগুলা? পোলার দ্রাবক হচ্ছে H2O। যেমন কি পোলার দ্রাবক আমরা কিভাবে চিনবো? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর বেশি হয় তখন সেটা হচ্ছে পোলার দ্রাবক। এখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আমরা কিভাবে মনে রাখবো? এগুলো হচ্ছে পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলে দেখবা যে বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান দেওয়া আছে। তখন তুমি দুইটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা বের করবে, যদি 0.5 এর বেশি হয় সেটা হচ্ছে পোলার, ঠিক আছে? এখন আয়নিক যৌগগুলো হচ্ছে কি পোলার দ্রাবকে দ্রবণ। তো আমরা একটা এখন দেখবো, যেমন সোডিয়াম ক্লোরাইড। আমি যদি 1 গ্লাস পানির মধ্যে খাবার লবণ যদি মিক্সড করি, দেখা যাবে যে লবণটা দেখা যাচ্ছে না, কারণ কি এটা দ্রবীভূত হয়ে গেছে। কিভাবে? কারণ কি এটা কিভাবে হয়েছে এটাই আমরা দেখবো। কারণ কি পানিটা হচ্ছে কি পোলার দ্রাবক, আমরা জানি পোলার দ্রাবকে আয়নিক যৌগগুলো কি দ্রবীভূত হয়। এখন আমি যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা দিই, আমরা জানি আয়নিক যৌগগুলো কি জলীয় দ্রবণে কি আয়ন অবস্থায় থাকে। তো কিভাবে আয়ন অবস্থায় থাকবে? Na+, Cl-,
Na প্লাস, তারপর হচ্ছে Cl মাইনাস। বুঝা যাচ্ছে? এটা হচ্ছে পানিতে এই অবস্থায় থাকে আর কি। এখন পানিটা কি অবস্থায় থাকে? কারণ কি পানি পোলার যৌগ, আর পোলার যৌগ কি আমরা বলছি ইতিমধ্যে। আর পানিতে এই অক্সিজেনটা হচ্ছে কি আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত থাকে, আর ডেল্টা মাইনাস হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জ, আর ডেল্টা প্লাস হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ। ঠিক আছে, এখন আমরা দেখবো যে আমরা জানি যে কোনো ঋণাত্মক জিনিসই হচ্ছে কি ধনাত্মক জিনিসকে কি আকর্ষণ করে, যে কোনো কিছুর ক্ষেত্রে। তো এই যে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডটা পানিতে মিক্সড করব, তখন দেখা যাচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্তটা ওই পানির ঋণাত্মক প্রান্তটাকে আকর্ষণ করবে। ঠিক আছে, এখন আমরা জানি ঋণাত্মক ও ধনাত্মক প্রান্ত সংযোগের সময় যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে কি হাইড্রেশন শক্তি। এভাবে হচ্ছে কি আমার পানিতে কি সোডিয়াম ক্লোরাইডটা দ্রবীভূত হয়। এখন আমি দেখবো যে এই যে সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক প্রান্ত হচ্ছে সোডিয়াম, তো এখানে আসবে কি পানির ঋণাত্মক প্রান্তটা। এখানে যেভাবে আছে ওইভাবে আমরা দিয়ে দিই। আর হচ্ছে আমার এই যে সোডিয়াম ক্লোরাইডের যে ঋণাত্মক প্রান্ত ক্লোরিন, এটা যেহেতু ঋণাত্মক প্রান্ত তাহলে এখানে পজিটিভ প্রান্তটা কি আকর্ষণ করবে। ঠিক আছে, এভাবে হচ্ছে কি আমার পানিতে আয়নিক যৌগগুলো দ্রবীভূত হয়। ঠিক আছে, যেমন আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডও হইতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইডও হইতে পারে, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, সবগুলোর ক্ষেত্রে অ্যান্সার একই, চিত্র সেম হবে। ঠিক আছে, একটা জিনিস দিয়ে তুমি সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এখন কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে সমযোজী যৌগ। ঠিক আছে, এখন কার্বন টেট্রাক্লোরাইডটা হচ্ছে সমযোজী যৌগ, যেহেতু অধাতু, ক্লোরিন অধাতু, কার্বন অধাতু, নামে শেষে আম নেই প্রথম ডিস্টামূলের ক্ষেত্রে। এখন আমরা জানি সমযোজী যৌগগুলো হচ্ছে কি পোলার দ্রাবকে দ্রবণীয় নয়।